আজ ১৯শে আগস্ট বুধবার। দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন। ১০ই জুলাই পর অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের জন্য এলো বড় আপডেট। শুধু মহিলারাই চড়তে পারবেন এই দোতলা বাসে, চালু হয়ে গেল পিঙ্ক বাস। আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চে। আর কি বলল হাইকোর্ট? দেখা করতে গিয়ে আক্রান্ত মমতা, হালি শহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ, আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের। আর্থিক সমস্যা নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার, চাইছেন পিতৃহারা হাফিজ। দমদম বিমানবন্দরে এটিসি বিল্ডিং এ আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ। পটাশপুরে স্পিড বোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, অবৈধ নির্মাণে বুলডোজার চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর। এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস, বড়ুয়া পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির। রাস্তার উপর টেবিল পেতে শওকাতকে জেরা, দাপুটে নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের। বকেয়া ডিএর ৬৫% দেওয়া হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। এখনো পাননি অনেকে, দাবি সরকারি কর্মীদের। জমি বিবাদী রণক্ষেত্রে গোয়ালপুকুর, ধারালো অস্ত্রের কোপে আহত ৫ মহিলা সহ ১১। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবে না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। বিজেপি সরকারি করা নির্দেশ, মাতৃভাষায় কথা না বললে স্টিয়ারিং বসা বন্ধ। জরাজীর্ণ ব্রিটিশ আমলের বিমান ঘাঁটি এয়ারফিল্ড, অশোকনগরের ইতিহাস সংরক্ষণে কেন্দ্রকে চিঠি। তোলাবাজ বলে কটাক্ষ, পাল্টা তৃণমূলের আক্রোশ, জামানকে ফেসবুকে আক্রমণ বিজেপি বিধায়ক চিত্তের। কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ, শুধু ভুরি ভোজে দেখা যেত তোপ বিজেপি বিধায়কের। সেন্সাসি পথে টিচাররা ব্যাহত, ক্লাস ঢুকছে বহু স্কুল। আশ্বাসী সার, কাদার রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে। ঝাড়খণ্ড ছাত্র বিক্ষোভ, ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার, বাতিল নিয়োগ পরীক্ষা। ফাঁসি নয়, মৃত্যুদণ্ড হবে ইনজেকশনে, বড় রায় সুপ্রিম কোর্টের। ঘুষ চাইলে জেল, তোলাবাজি কাটমানি বন্ধে ফের কঠোর বার্তা শুভেন্দুর। মিড ডে মিলে বিরিয়ানির পর এবার কৃষকদের ১০০% ঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রী। মামলা নিষ্পত্তি পর্যন্ত কোনো যাচাই নয়, কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কাজী পরিবারের হাত ধরে সূচনা, আজও ভাতারে মুসলিমদের নৈবেদ্যই হয় মনসা পুজো। কমিউনিস্টরাই আরশোলা ছাড়পোকা তৈরি করে, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের। আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছেন তারাপীঠের বিদেশিনীতে, অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি। হাম দো হামারি দো, এবার ২ এর বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্য দপ্তর। জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে। লাগাতার বৃষ্টিতে জোড়া বাগানে ভাঙল ২০০ বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত ৬০ মহিলার। জীবিত না মৃত, এবার সুপ্রিম নির্দেশের জনসমক্ষে আনা হবে ইমরানকে, কি বলল পাক আদালত। চম্পট রায়ের অভিযোগে একের পর এক গ্রেফতার, রাম মন্দিরে অনুদান চুরিতে ক্লিনচিট পেলেন প্রাক্তন ট্রাস্ট প্রধান। দুষ্কৃতীদের ধরতে আক্রান্ত পুলিশ, বাদুড়িয়ায় ধৃত ৩। এবার হাসপাতাল হবে মৌলালির স্টুডেন্টস হেলথ হোম, বড় ঘোষণা বিমান বসুর। হুগলি নদীর তীরে ৩০০ কোটি টাকায় ৫ তারা হোটেল রিসর্ট গড়বে ইডেন রিয়েলিটি। টলিপরে নর্দমা সাফ করা হুঁশিয়ারি মিঠুনের, গিল্ডের মেগা নির্বাচনের ঘোষণা করলেন তিনি। এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হাইকোর্টে খারিজ মসজিদ থেকে মাইক খোলার মামলা, আর রায়ের পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আবার মাইক লাগান দেখি। মসজিদ থেকে লাউডস্পিকার খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তাপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের কথিত মৌখিক নির্দেশ এবং সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করেই এই মামলা করা হয়েছিল। প্রায় ৪,০০০ মসজিদ সমস্যার মুখে পড়েছে বলে দাবি করা হলেও তাদের অধিকাংশই মামলায় যুক্ত হয়নি। ফলে জনস্বার্থ মামলা হিসাবে এটি গ্রহণযোগ্য নয় বলেই আদালত মনে করেছে।
এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, মসজিদ থেকে মাইক খোলার জন্য পুলিশের তরফে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। মামলাতে অনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের নাম বা বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ দেখানো হয়নি। অন্যদিকে মসজিদ কর্তৃপক্ষের পক্ষে সওয়াল করা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রায়ের পর বলেন, আইন অনুযায়ী নির্দিষ্ট ডেসিবেল মেনে মাইকে আজান দেওয়া হবে। তার দাবি, যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল তারা আবার মাইক লাগাতে পারবেন। অর্থাৎ আদালত মামলা খারিজ করলেও মাইকের শব্দসীমা সংক্রান্ত নিয়ম মেনেই আজান চালাতে হবে। এটাই এদিনের রায়ের মূল বিষয়। লাগাতার বৃষ্টিতে জোড়াবাগানে ভাঙল 200 বছরের বাড়ির একাংশ, চাপা পড়ে মৃত 60 মহিলা। প্রবল বৃষ্টিতে সাত সকালে বড় বিপর্যয় কলকাতায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জোড়াবাগানের ব্রজতুলাল স্ট্রিট এলাকার প্রায় 200 বছরের পুরনো একটি বাড়ির একাংশ। ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক 60 মহিলার। মঙ্গলবার ভোর 5টা নাগাদ বিকট শব্দে বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগেই পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরে বহু পরিবার সেখানে বসবাস করছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। এর আগে সোমবার হাওড়াতেও শতবর্ষ প্রাচীন একটি 3তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া বাড়ির একটি ঘরে আটকে পড়েন বৃদ্ধ মালিক। দমকল ও হাওড়া পুলিশের কয়েক ঘন্টার চেষ্টায় জানলার লোহার রড কেটে তাকে উদ্ধার করা হয়। কয়েকদিন আগে ভবানীপুর এলাকাতেও পুরনো একটি লাইব্রেরির একাংশ ভেঙে পড়েছিল। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি প্রশাসনের। 10 জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের জন্য এলো বড় আপডেট। অন্নপূর্ণা যোজনায় 10 জুলাইয়ের পর আবেদন করা মহিলারা কবে থেকে টাকা পাবেন, এবার সেই বিষয়ে বড় বার্তা দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসুকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান, আবেদনকারীদের ফর্ম প্রথমে অনুসন্ধান, এরপর যাচাই এবং সবশেষে অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে 10 জুলাইয়ের পর আবেদনকারীরা টাকা পাবেন। এদিকে আগস্ট মাসে রাজ্যে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। এই প্রকল্পে আবেদনকারী মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে ভেরিফিকেশন সময় ইতিমধ্যে প্রায় 17 লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছে। তাদের জন্য সরকারের তরফে সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ 10 জুলাইয়ের পর যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের এখন মূলত আবেদন যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা। আর সেই প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা জানানো হয়েছে। আর্থিক সাহায্য নয়, বাবার নামে ভালো স্কুল করুক সরকার, চাইছেন পিতৃহারা হাফিজ। পিতৃশোকের মাঝেও নিজের লক্ষ্য থেকে এক চুলো সরেনি বাঁকুড়ার তরুণ শেখ আব্দুল হাফিজ। শিক্ষা পরিকাঠামোর উন্নতির মতো সামাজিক ইস্যু নিয়ে কাজ করছিলেন তিনি। আর সেই কাজের জেরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তার বাবা শেখ মাফিক। দিন কয়েক আগে ইন্দাসের করিসুন্ডা গ্রামে হাফিজের বাড়িতে দুষ্কৃতীদের হামলা হয়। সেই সময় ছেলেকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন 50 মাফিক, কিন্তু হামলায় গুরুতর জখম হন তিনি। পরে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হাফিজের পাশে দাঁড়ান অনেকে। সংসার চালানোর জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য চাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে, কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে হাফিজ বলেন তাদের কোনো আর্থিক সাহায্যের দরকার নেই। তার দাবি, সরকার যদি সত্যি তাদের ক্ষতিপূরণ দিতে চায় তাহলে বাংলায় যে কোনো প্রান্তেই তার বাবার নামে একটি বিশ্বমানের স্কুল তৈরি করা হোক। সেই স্কুলে যেন সবাই বিনামূল্যে ভালো শিক্ষা পায়। হাফিজের কথায় দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির লড়াইয়ে তারা নেমেছেন, আর সেই লড়াই শেষ না হওয়া পর্যন্ত তিনি পিছিয়ে যাবেন না। হাফিজের মায়েরও একই দাবি। প্রিয়জনকে হারানোর গভীর শোকের মধ্যেও দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির কথাই বলেছেন তারা। হাফিজের এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ। মঙ্গলবার ভোরে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি বিল্ডিংয়ে আগুন লাগাকে ঘিরে আতঙ্ক ছড়ায়। ভোর প্রায় 4টে নাগাদ বিল্ডিংয়ের 3তলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে দমকলের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি বিল্ডিংয়ে লাগানো তেরঙ্গা টুনি লাইট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটিসি বিল্ডিং থেকেই বিমান ওঠানামা থেকে শুরু করে বিমান চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করা হয়। ফলে আগুন লাগার পর সাময়িকভাবে বিমান চলাচলও ব্যাহত হয়, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সেন্সাসের পথে টিচাররা ব্যাহত ঢুকছে রিটেক সেন্সাসের পথে টিচাররা ব্যাহত ক্লাস ঢুকছে বহু স্কুল। জনগণনার এনুমারেশনের কাজে প্রথম দিন সোমবার থেকে জেলার বিভিন্ন স্কুলে তৈরি হয়েছে শিক্ষক সংকট। ফিল্ড সমীক্ষার কাজে বহু শিক্ষক শিক্ষিকা বাইরে থাকায় কোথাও টিফিন পিরিয়ডে স্কুল ছুটি দিতে হয়েছে, আবার কোথাও স্কুলে এসেও ক্লাস না পেয়ে বসে থাকতে হয়েছে পড়ুয়াদের। মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলে ৪২ জন শিক্ষকের মধ্যে ৩০ জনকেই জনগণনার কাজে নেওয়া হয়েছে। ফলে পঠন পঠন চালাতে সমস্যায় পড়ে সোমবার টিফিন পিরিয়ডে স্কুল ছুটি দিতে হয়। অন্যদিকে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে প্রায় ৩৫০০ পড়ুয়ার জন্য রয়েছে ৪৪ জন শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে ২২ জন জনগণনার কাজে যুক্ত থাকায় ক্লাস নেওয়া নিয়ে তৈরি হয়েছে সমস্যা। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। শিক্ষক সংকট সামাল দিতে কোথাও অঙ্কের শিক্ষককে বাংলা, আবার কোথাও ইংরেজির শিক্ষককে বাংলা ক্লাস নিতে হচ্ছে। এমনকি একদিন অন্তর জোর বিজোর ক্লাস নেওয়ার কথা ভাবছে কিছু স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকদের একাংশের বক্তব্য, জনগণনার কাজে যদি স্কুলের শিক্ষক শিক্ষিকাই বাইরে থাকেন তাহলে স্বাভাবিক পঠন পাঠন চালানো কঠিন। এভাবে চলতে থাকলে স্কুলে তালা ঝোলার আশঙ্কা তৈরি হতে পারে। প্রথম দিনই জেলার স্কুলগুলোতে শিক্ষক সংকটের এই ছবি নিয়ে চিন্তায় পড়েছেন প্রধান শিক্ষকরা। মিড ডে মিলে বিরিয়ানির পর এবার কৃষকদের ১০০% ঋণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কোঅপারেটিভ ফার্ম থেকে নেওয়া ৭৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ ১০০% মকুব করে দেওয়া ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৭৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া কৃষকদের ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ মকুব করা হবে। আর ১ লক্ষ টাকার বেশি ঋণ থাকলে সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সিদ্ধান্তে ২,৩৮,০০০ কৃষক মাথাপিছু প্রায় ৪০,০০০ টাকা করে ঋণ মকুবের সুবিধা পাবেন। সব মিলিয়ে রাজ্যে ১৩,৩৪,০০০ কৃষকের মোট ৬,২২০ কোটি টাকা ঋণ মকুব করা হবে। এজন্য রাজ্যে ভাড়ার থেকে খরচ হবে ৯৫৩ কোটি ৬ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর দাবি, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মিটিয়ে দিতে হবে। তার সরকার ইতিমধ্যে ৩১ জুলাইয়ের মধ্যে ১৩ লক্ষেরও বেশি কৃষকের ৫,২৬৭ কোটি ঋণ মকুব করেছে। তবে সরকারের এই ঘোষণায় পুরোপুরি খুশি নয় কৃষক সংগঠনগুলি। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তে ২,৩৮,০০০ কৃষক উপকৃত হলেও এখনো ৭,৪০,০০০ ক্ষুদ্র প্রান্তিক কৃষককে ঋণের সম্পূর্ণ বোঝা বইতে হবে। হাম দো হামারে দো, এবার ২ এর বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্য দফতর। সমষ্টি সংসারে ২টির বেশি সন্তান নেওয়া যাবে না, এ বিষয়ে এবার কড়া আইন আনার পথে রাজ্য সরকার। সম্প্রতি প্রসূতি মৃত্যু নিয়ে স্বাস্থ্য ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক বিষয়টি উঠে এসেছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণ এবং একজন মায়ের একাধিক সন্তানের জন্ম দেওয়া। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সারদা মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি রাজ্যের কয়েকটি জেলা থেকে ১৩ নম্বর এমনকি ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতি মৃত্যুর খবর এসেছে। স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন ২টির বেশি সন্তান না নেওয়ার জন্য। ২টি সন্তান হয়ে গেলে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিনামূল্যে গর্ভ নিরোধক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। কলকাতায় নতুন সরকারি মেডিকেল কলেজ তৈরির পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক আউটডোর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও সরকারি হাসপাতালে বেড না থাকলে আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ঝাড়খণ্ড ছাত্র বিক্ষোভ, ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার। বাতিল নিয়োগ পরীক্ষা। সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে গত ২৩ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল ঝাড়খণ্ডের ছাত্র যুবরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জেপিএসসি জেএসএসসি রিফর্মস মঞ্চ এর নেতৃত্বে চলছিল এই বিক্ষোভ। অনেকে অনশনেও বসেছিলেন। অবশেষে ছাত্র বিক্ষোভের চাপে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিল হেমন্ত সোরেনের সরকার। বাতিল করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। পাশাপাশি টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষার ফলাফল এবং সেই সংস্থার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, ২০১৪ সাল থেকে টিডিপিএল এর পরিচালনায় হওয়া সমস্ত পরীক্ষা ছোট বড় ভুলে তদন্ত করবে সিআইডি। পাশাপাশি অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ২৩ দিন ধরে আন্দোলন চলার সময় পুলিশের বল প্রয়োগের অভিযোগে উঠেছিল, কিন্তু তাতেও আন্দোলন থেকে পিছিয়ে যাননি ছাত্র যুবরা। তবে সরকারের সিদ্ধান্তের পরে পুরোপুরি আন্দোলন থামছে না। আন্দোলনকারীদের দাবি, তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন, সেই দাবি এখনো পূরণ হয়নি। তাই সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতিগত সব শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তিতেই হাইকোর্টের স্থগিতাদেশ। শুভেন্দু সরকারের সিদ্ধান্তে বড় ধাক্কা।
2011 সাল থেকে দেওয়া তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সহ সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের জন্য রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। গত 14 মে রাজ্য সরকারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 2011 থেকে 2024 সাল পর্যন্ত দেওয়া জাতিগত শংসাপত্রগুলি পুনরায় যাচাই করা হবে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করা হতে পারে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন এক পক্ষ। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, এত বিপুল সংখ্যক মানুষের শংসাপত্র এভাবে বাতিল করার ক্ষমতা রাজ্যের নেই। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের যুক্তি, ভোটার কার্ড, আধার সহ বিভিন্ন নথি এবং পারিবারিক জাতিগত তথ্য যাচাই করে রাজ্য সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। দুই পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আপাতত ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তির ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ করা যাবে না। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ রাজ্যের কাছে জমা পড়লে তা যাচাই করে জেলার আধিকারিকরা সিদ্ধান্ত নিতে পারবেন। রাতারাতি বন্ধ হতে চলেছে তারাপীঠের 15টি হোটেল। অগ্নিকাণ্ডের পর সরকারের বড় সিদ্ধান্ত। তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর হোটেলগুলির নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ প্রশাসনের। মঙ্গলবার রামপুরহাটের এসডিও অফিসে বিশেষ অডিট কমিটির বৈঠকে তারাপীঠের 15টি হোটেল অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই হোটেলগুলির ফায়ার লাইসেন্স, দূষণ সংক্রান্ত অনুমতি, FSSAI সহ প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত নথি নেই। তাই কোনো রকম নিরাপত্তার সঙ্গে আপোষ না করে আজই ওই হোটেলগুলিকে নোটিশ পাঠানো হচ্ছে। শুধু 15টি হোটেল বন্ধ করাই নয়, তারাপীঠের সমস্ত হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে 5টি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটি হোটেলে গিয়ে যৌথভাবে পরিদর্শন করবে এই টিমগুলি। আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার আগেই এই পরিদর্শনের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি তারাপীঠে প্রায় 400টি হোটেলের স্টাফ ও ম্যানেজারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক হোটেল থেকে 2 জন করে কর্মীকে আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ এবং মহড়া দেওয়া হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে হোটেল মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আগুনের পর কেউ পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। কাজী পরিবারের হাত ধরে সূচনা। আজও ভাতারে মুসলিমদের নৈবেদ্যই হয় মনসা পূজা, সম্প্রীতির অনন্য নজির। পূর্ব বর্ধমানে ভাতারে খুন্না গ্রামে আজও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ছবি দেখা যায়। গ্রামের প্রাচীন বটগাছের তলায় পাথরের মূর্তিতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে মনসা দেবীর পুজো। স্থানীয়দের কেউ আবার দেবীকে মা যমুনাগ নামেও ডাকেন। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামের মুসলিম কাজী পরিবার। জানা যায়, একসময় কাজী পরিবারের পূর্বপুরুষরাই এই পুজোর সূচনা করেছিলেন। পরে পুজোর দায়িত্ব তারা গ্রামের পুরোহিত পরিবারকে দিয়ে দেন। সেই ঐতিহ্য আজও চলে আসছে। পুজোর পুরোহিত বীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, হোমের পর প্রথম টিপ কাজী পরিবারকেই দেওয়া হয়। এমনকি কাজী পরিবার থেকে পুজোর নৈবেদ্য আসার পরই শুরু হয় মনসা দেবীর পুজো। শুধু খুলনা নয়, পাশের মুসলিম অধ্যুষিত বানেশ্বরপুর গ্রামের বহু মানুষও এই পুজোয় অংশ নেন। মনসাতলার একেবারে পাশে রয়েছে গ্রামের মসজিদ। পাশাপাশি থাকা মন্দির ও মসজিদ যেন সম্প্রীতিরই বার্তা দেয়। গ্রামবাসীদের কথাই, এখানে হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করেন, কিন্তু ধর্মের নামে কোনো বিভেদ নেই। বরং বছরের পর বছর ধরে ঐতিহ্য ও বিশ্বাসের বন্ধনেই একসঙ্গে পালিত হচ্ছে এই মনসা পুজো। নেতা কর্মীরা নন, বিজেপিকে জিতিয়েছেন মমতা, অভিষেক, হুমায়ুনরা। বিস্ফোরক দাবি কার্তিক মহারাজের। মঙ্গলবার কালনার বিজেপি কার্যালয়ে এসে এমনই মন্তব্য করলেন কার্তিক মহারাজ। তার দাবি, বিজেপি বিধানসভা ভোটে সাফল্যের পেছনে বিজেপির নেতা কর্মী বা সাধুরা নন, বরং তৃণমূলের একাধিক নেতার ভূমিকা রয়েছে। কার্তিক মহারাজের বক্তব্য, রাজ্য জুড়ে গীতা পাঠের মতো কর্মসূচি হিন্দু চেতনার ভিত তৈরি করেছিল, কিন্তু হুমায়ুন কবির এবং ফিরহাদ হাকিমদের একের পর এক সাম্প্রদায়িক মন্তব্য বিজেপির ভোট ব্যাংক আরও শক্তিশালী করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 4 তারিখের পর দেখব মন্তব্যের প্রসঙ্গ তুলে কার্তিক মহারাজ বলেন, সেই অহংকার ও দম্ভের প্রতিবাদ হিসেবেই বাংলার মানুষ ব্যালট বাক্সকে বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি ডিলিমিটেশনের প্রসঙ্গ তুলে তার দাবি, ভবিষ্যতে রাজ্যে বিধানসভা আসন বাড়তে পারে এবং বিজেপির আসনও আরও বাড়তে পারে। এই প্রক্রিয়ার কৃতিত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেন। এদিন কালনায় 131 ফুটের শিবলিঙ্গ তৈরি প্রস্তাবিত জায়গাও পরিদর্শন করেন কার্তিক মহারাজ। তার সঙ্গে ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবং প্রকল্পের উদ্যোক্তা সুব্রত পাল। বকেয়া DA-র 65% দেওয়া হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে জানালো রাজ্য, এখনো টাকা পাননি অনেকে।
বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতিমধ্যেই সরকারি কর্মীদের দেওয়া হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানালো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের দাবি এখনো পর্যন্ত 7,700 কোটি টাকারও বেশি টাকা দেওয়া হয়েছে এবং বাকি অংশ মেটানোর প্রক্রিয়া চলছে। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দিয়ে মামলার শুনানি হয়। রাজ্যের জন্য সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সরকারি কর্মীদের একাংশের দাবি এখনো বহু কর্মী বকেয়া ডিএ টাকা পাননি। তাদের হয়ে আইনজীবী করুণা নন্দী এবং ফেরদৌস তামিম আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সকল বঞ্চিত কর্মী এখনো তাদের প্রাপ্য টাকাই পায়নি। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত নির্দেশ দিয়েছে যেসব কর্মী এখনো বকেয়া ডিএ পাননি বলে দাবি করা হয়েছে তাদের প্রতিনিধিদের নাম আদালতে জমা দিতে হবে। বুধবার ফের এই মামলার শুনানি হবে। এদিকে সুপ্রিম কোর্টের গঠিত মনিটরিং কমিটি জানিয়েছে, যাদের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে তাদের 2008 থেকে 2015 সালের ডি এর প্রথম কিস্তি আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে মেটাতে হবে। রাজ্য জানিয়েছে ইতিমধ্যে 64,759 জনের ই সার্ভিস বুক আপলোড করা হয়েছে। ফাঁসি নয়, ইনজেকশনে মৃত্যুদণ্ড। বড় রায় সুপ্রিম কোর্টের, আপাতত ফাঁসিই বহাল। ফাঁসির বদলে প্রাণঘাতী ইনজেকশন, গুলি বা ইলেকট্রিক চেয়ারের মতো বিকল্প পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ভারতে মৃত্যুদণ্ড কার্যকরী পদ্ধতি নিয়ে আপাতত ফাঁসিই থাকবে বহাল। আইনজীবী ঋষি মালহোত্রা দায়ের করা জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক এবং নিষ্ঠুর। তাই কম যন্ত্রণাদায়ক বিকল্প পদ্ধতি চালুর আবেদন জানানো হয়েছিল। মামলাটি শুনেছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। আবেদনকারীর যুক্তি ছিল প্রাণঘাতী ইনজেকশন বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করলে তুলনামূলকভাবে কম সময়ে প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। একই সঙ্গে মর্যাদাপূর্ণ মৃত্যুর আধিকারিক মৌলিক অধিকারের আওতায় আনার আবেদন করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে এই মুহূর্তে মৃত্যুদণ্ড কার্যকরী পদ্ধতি হিসেবে ফাঁসিই থাকবে। আগে 3টি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ হয়েছে, তবে ভবিষ্যতে পুরোপুরি বন্ধ করেনি আদালত। শক্তিশালী বৈজ্ঞানিক চিকিৎসা বা বাস্তব তথ্য প্রমাণ সামনে এলে বিকল্প পদ্ধতি নিয়ে ফের সাংবিধানিক পর্যালোচনা হতে পারে। কেন্দ্র চাইলে এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন হতে পারে।